রয়েছে চলুন আমরা জেনে নেই। বন্ধুরা, প্রথমেই বলে রাখি, জাতীয় শিক্ষানীতি 2020 দিয়েছেন মানব উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে, যেখানে চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরী রঞ্জন মহাশয়। মানব উন্নয়ন মন্ত্রককে নাম পরিবর্তন করে রাখা হয়েছে শিক্ষা মন্ত্রক। বন্ধুরা, পূর্বের যে শিক্ষানীতি ছিল সেখানে 10+2 সিস্টেম প্রচলিত ছিল স্কুল এডুকেশনে। আপনারা হয়তো জানেন বিষয়ে, তবুও বলে রাখি, 10+2 বলতে এখানে 1 থেকে 10 পর্যন্ত বোঝাচ্ছে, +11 and 12, অর্থাৎ 10+2। জাতীয় শিক্ষানীতি 2020-তে এই নীতিটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। এখন থেকে শুরু হবে 5+3+3+4। 5 ইয়ার্স বলতে এখানে প্রি প্রাইমারি এবং প্রাইমারি এবং দ্বিতীয় শ্রেণীর কথা বলা হয়েছে, অর্থাৎ প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী। এবং প্রি প্রাইমারিতে দুটো গ্রেড রয়েছে, প্রথম গ্রেড 1 বছরের, দ্বিতীয় গ্রেড 2 বছরের। অর্থাৎ প্রি প্রাইমারি যে ক্লাসটা হবে সেটা 3 বছরের হবে, তারপর প্রাইমারি এবং দ্বিতীয় শ্রেণীর বিষয়টি হবে। অর্থাৎ এই 5 ইয়ার্সের মধ্যে নাম দেওয়া হয়েছে এটি ফাউন্ডেশন স্টেজ। বন্ধুরা, প্রি প্রাইমারিতে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে মাতৃভাষায় শিক্ষার ওপর, অর্থাৎ আঞ্চলিক যে ভাষা থাকবে সেই আঞ্চলিক ভাষার ওপর কিন্তু শিক্ষায় গুরুত্ব আরোপ করা হয়েছে এবং গণিত শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এরপরে রয়েছে 3, অর্থাৎ 3 ইয়ার্স, যেখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত শ্রেণীকে রাখা হয়েছে। এখানে সাধারণ বিজ্ঞানের উপর গুরুত্ব আরোপ করা হবে, সোশ্যাল সায়েন্সের উপর গুরুত্ব আরোপ করা হবে, মাতৃভাষার উপর গুরুত্ব আরোপ করা হবে। ছাত্রছাত্রীরা হাতের লেখা যে রয়েছে সেখানে গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ হ্যান্ড রাইটিং স্কিলের উপর এখানে গুরুত্ব দেওয়া হবে। বন্ধুরা, এরপরে রয়েছে 3, অর্থাৎ 3 ইয়ার্স, যেখানে ক্লাস 6 থেকে ক্লাস 8কে সংযুক্ত করা হয়েছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো, পূর্বের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতি পরিবর্তন করে এখানে নতুন কিছু জিনিস ইনক্লুড করা হয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ, যেমন ইন্টার্নশিপ। অর্থাৎ ক্লাস 6 থেকেই তারা স্টুডেন্টরা নিজ ইচ্ছা মতো ইন্টার্নশিপের সুযোগ পাবে। তারা নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সাথে সাথে যে ভবিষ্যতে যে কি হবে বা ভবিষ্যতে কি করতে চায় সেই সমস্ত বিষয়ে কিন্তু সেই ইন্টার্নশিপের সুযোগ পাবে। এখানে ক্লাস 6 থেকে শুরু হবে কোডিং ডিকোডিং, অর্থাৎ প্রযুক্তিবিদ্যার উন্নয়ন ঘটানো হবে, তাদের মধ্যে প্রযুক্তিগত নলেজ দেওয়া হবে। এবং যে সমস্ত শিক্ষানীতি রয়েছে এবং যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাস কিন্তু পরিবর্তিত হবে এবং সেই সিলেবাসের মধ্যে সামাজিক বোধ, নীতিবোধ, সৃজনশীলতা এবং দেশাত্মবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়কে ইনক্লুড করা হবে। এরপরে রয়েছে 4, অর্থাৎ 9, 10, 11, 12। বন্ধুরা, এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি, ক্লাস 10-এর কিন্তু এখানে গুরুত্ব কমে যাচ্ছে। পূর্বের মতো মাধ্যমিক পরীক্ষার সেরকম গুরুত্ব থাকবে না, তবে উচ্চ মাধ্যমিকের গুরুত্ব পূর্বের তুলনায় আরও বেশি বেড়ে যাবে। এখন থেকে ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়নের ক্ষেত্রে, অর্থাৎ ছাত্রছাত্রীরা কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তা কিন্তু আগে থেকে বাধা থাকবে না। অর্থাৎ মাধ্যমিক দেওয়ার পরে স্টুডেন্টদের কাছে অপশন থাকতো 3টি, সায়েন্স, আর্টস এবং কমার্স। আপনাকে হয় আর্টস নিয়ে পড়তে হবে, অথবা সায়েন্স নিয়ে, অথবা কমার্স নিয়ে। এক্ষেত্রে যদি আপনি আর্টস নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি সায়েন্সের সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো কিন্তু আপনি প্রধান সাবজেক্ট হিসেবে কিন্তু নিতে পারতেন না পূর্বের নিয়ম অনুসারে। অথবা আপনি যদি কমার্স নিয়ে পড়াশোনা করেন তাহলে আপনি কিন্তু ইতিহাস, জিওগ্রাফি, ফিলোসফি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে আর্টসের সেগুলো কিন্তু আপনারা নিয়ে কিন্তু পড়তে পারতেন না। কিন্তু বর্তমান জাতীয় শিক্ষানীতি 2020-তে এই ক্ষেত্রে খুব সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ছাত্রছাত্রীদের সাবজেক্ট চয়নের ক্ষেত্রে স্বাধীনতা প্রদান করা হয়েছে, অর্থাৎ এখন থেকে কোনো সায়েন্স, আর্টস, কমার্স বলে কোনো বিষয় থাকবে না। ছাত্রছাত্রীরা মাধ্যমিক দেওয়ার পর তাদের নিজস্ব ইচ্ছামতো সাবজেক্ট কিন্তু তারা নিতে পারবে। অর্থাৎ কোনো আর্টসের স্টুডেন্ট কেউ যদি জিওগ্রাফি, হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে সেও কিন্তু সায়েন্সের ম্যাথমেটিক্স, ফিজিক্স বা বায়োলজিকে প্রধান সাবজেক্ট হিসেবে নিতে পারবে। অথবা কোনো সায়েন্স নিয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি সাবজেক্টকে প্রধান সাবজেক্ট হিসেবে নিতে পারবে। বা কমার্স নিয়ে পড়ার সময় কিন্তু আপনারা সায়েন্স বা আর্টসের যে কোনো সাবজেক্ট কিন্তু প্রধান সাবজেক্ট হিসেবে নিয়ে পড়তে পারবেন এখন থেকে। এটি আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ ছাত্রছাত্রীদের পূর্বের নিয়মে বেঁধে দেওয়া হতো যে যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে হয় তাহলে আপনাকে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। অর্থাৎ আমার যদি কোনো সাবজেক্ট ভালো না লাগে, অর্থাৎ আমার উপর জোর করে চাপিয়ে দেওয়া হতো। এক্ষেত্রে ধরে নেন আমি সায়েন্স নিয়ে পড়ছি কিন্তু আমার ফিজিক্স ভালো লাগে না, সেক্ষেত্রে কিন্তু আমার কাছে অন্য সাবজেক্ট চয়েসের কিন্তু উপায় নেই। অথবা আপনার কেমিস্ট্রি ভালো লাগে না, তাহলে কিন্তু আপনার উপায় নেই সেই কেমিস্ট্রিকে বাদ দেওয়ার। কিন্তু বর্তমান জাতীয় শিক্ষানীতিতে আপনাকে এই সুযোগ দিয়েছে, আপনি ম্যাথামেটিক্স, ফিজিক্স নিলেন, বায়োলজি নিলেন, কিন্তু আপনার কেমিস্ট্রি নেওয়ার ইচ্ছা নেই, তাহলে আপনি কিন্তু জিওগ্রাফি, হিস্ট্রির মধ্যে যে কোনো একটি সাবজেক্টও নিতে পারেন। বন্ধুরা, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এখন বছরে একটি করে পরীক্ষা হবে না, এই 4 বছরকে
8টি সেমিস্টারে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক সেমিস্টারেই ছাত্রছাত্রীদের ভালো মতো পড়াশোনা করতে হবে এবং সেই হিসেবে তাদের গ্রেডিং পয়েন্ট হবে। সর্বশেষে তাদের যে গ্রেডিং পয়েন্টটা হবে সেখানে কিন্তু তাদের শুধু পুঁথিগত বিদ্যা নয়, সে যে ইন্টার্নশিপ করছে বা কোডিং ডিকোডিং শিখছে বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তার কতটা কি গুরুত্ব রয়েছে। বন্ধুরা, এই যে গ্রেডিং সিস্টেমের কথা বললাম, এই গ্রেডিং সিস্টেম শুধুমাত্র কিন্তু পুঁথিগত বিদ্যা পড়ে বা আপনি পরীক্ষার আগে নোট মুখস্থ করলেন আর ঢেলে দিলেন তার মাধ্যমে কিন্তু এখন থেকে সেই গ্রেডিং পয়েন্টটা হবে না। সেই গ্রেডিং পয়েন্টটা অনেকটা নিয়ন্ত্রিত হবে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী কী রয়েছে, আপনি কী কী বিষয়ে ইন্টার্নশিপ করছেন এবং সেখানে আপনার পারফরমেন্স কেমন রয়েছে এবং প্রযুক্তিগত বিদ্যা যে শেখানো হচ্ছে অর্থাৎ কোডিং ডিকোডিং সেই সমস্ত বিষয়ে আপনার কীরকম নলেজ হচ্ছে এবং সেই হিসাবেও কিন্তু আপনি এই গ্রেডিং সিস্টেমকে প্রভাবিত করতে পারেন। বন্ধুরা, উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটা রয়েছে এবং এটি খুব সুন্দর সিস্টেম এখানে ইনক্লুড করা হয়েছে। যেমন পূর্বে ছিল যে অনার্স সিস্টেম যে ছিল সেটি 3 বছরের ছিল। আপনি যদি 1 বছর বা 2 বছর পড়াশোনা করে বাদ দিয়ে দেন অথবা বিএ যে ফাইনাল এক্সামটি হয় সেটি যদি আপনি কোনো কারণবশত না দিতে পারেন, অর্থাৎ আপনি যদি অসুস্থ থাকেন বা আপনার পারিবারিক কোনো সমস্যা থাকে অথবা অর্থগত বা আর্থিক অবস্থা যদি আপনার খারাপ থাকে বা কোনো একটা সময় কোনো কারণবশত আপনি পরীক্ষা দিতে পারছেন না, তাহলে কিন্তু আপনার সেই ডিগ্রিটা আর থাকে না, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা শুধু এইচএস পর্যন্তই থেকে যায়। কিন্তু এই নতুন শিক্ষানীতিতে খুব সুন্দর একটি নীতি যুক্ত করা হয়েছে যা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। ফার্স্ট অফ অল, এখানে বিএ যে কোর্সটা অর্থাৎ ব্যাচেলর কোর্সটা কিন্তু 4 বছরে রাখা হয়েছে এবং আপনি যদি 1 বছর পড়াশোনা করে ছেড়ে দিন তাহলে আপনাকে 1 বছরের কিন্তু একটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে। আপনি যদি 2 বছর পড়াশোনা করে আপনি ছেড়ে দেন তাহলে আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, অথবা আপনি যদি 3 বা 4 বছর আপনি পড়েন তাহলে কিন্তু আপনাকে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এইচএস এর পরে কলেজে গিয়ে 2 বছর পড়াশোনা করেও ছেড়ে দিন তাহলে কিন্তু আপনার শিক্ষাগতা আর এইচএস এর মতো থাকছে না, যেটা পূর্বের যে শিক্ষানীতি ছিল সেই শিক্ষানীতিতে কিন্তু এরকম সমস্যা ছিল। বন্ধুরা, কলেজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা এই শিক্ষানীতিতে যুক্ত করা হয়েছে, পূর্বের যে প্রাচীন শিক্ষানীতি ছিল সেখানে এরকম ছিল যে বিএ যে কোর্সটা সেটা 3 বছরের ছিল। এই 3 বছরের কোর্সের মধ্যে যদি আপনি 2 বছর পড়াশোনা করে বা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাকে কোনো ডিগ্রি দেওয়া হতো না, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা সেই এইচএস পর্যন্তই থেকে যেত। কিন্তু এই নতুন শিক্ষানীতিতে একটি খুব সুন্দর নিয়ম করা হয়েছে এবং বিএ কোর্সকে 3 বছরের জায়গায় 4 বছর করা হয়েছে। আপনি যদি 1 বছর পড়াশোনা করেন আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে, আপনি যদি 2 বছর পড়াশোনা করেন তাহলে আপনাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে, আপনি যদি 3 বা 4 বছর পড়াশোনা করেন তাহলে আপনাকে কিন্তু ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে। বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর একটি নতুন নিয়ম রাখা হয়েছে, অর্থাৎ মাল্টিপল এন্ট্রি এবং মাল্টিপল এক্সিট সিস্টেম কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি যদি 1 বছর বা 2 বছর পড়াশোনা করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি পুনরায় সেইখান থেকে আবার পড়াশোনা শুরু করতে পারবেন। বন্ধুরা, আরও কিছু প্রশ্নের আমি উত্তর এখানে আপনাদের দিয়ে দিচ্ছি। এই সমস্ত ভিডিওতে আমি যে প্রাচীন শিক্ষানীতির কথা বললাম তা শুরু হয়েছিল 1968 সালে। সেই 1968 সাল থেকে এখনো পর্যন্ত শিক্ষানীতিতে সেই রকম কোনো পরিবর্তন হয়নি, যে কারণে কিন্তু দেশে বিভিন্ন ধরনের বেকারত্ব দেখা দিয়েছে। অর্থাৎ পুঁথিগত শিক্ষা মানুষ গ্রহণ করেছে কিন্তু ভোকেশনাল ট্রেনিং কিন্তু তারা শিখতে পারেনি। তারা হাতে কলমে যে একটা কাজ শিখবে এবং তা করে সে নিজস্ব পদ্ধতিতে বা নিজস্ব যে স্কিল আছে সে তা ব্যবহার করে নিজের যে একটা ইন্ডাস্ট্রি গঠন করবে বা সেরকম কিন্তু পরিস্থিতি ছিল না। প্রাচীন শিক্ষা পদ্ধতিতে ভোকেশনাল ট্রেনিং, প্রযুক্তিগত শিক্ষা বা ইন্টার্নশিপের কিন্তু সেই সমস্ত সুযোগ ছিল না, যে কারণে কিন্তু বর্তমান দেশে প্রচুর পরিমাণে বেকারত্ব দেখা দিচ্ছে। বন্ধুরা, আরও কিছু বিষয় রয়েছে এখানে, যেমন এই শিক্ষানীতিতে কিন্তু মেয়েদের শিক্ষার উপর খুব বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের আরও স্কলারশিপ সিস্টেম মেয়েদের জন্য অ্যাপ্লাই করা হবে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যে পরীক্ষাগুলি হবে সেমিস্টার, সেখানে কিন্তু বোর্ডের অধীনেই থাকবে এক্সামগুলো। এই শিক্ষানীতিতে গ্রস এনরোলমেন্ট রেশিও 100% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী 2030 সালের মধ্যেই। আরেকটি বিষয় বন্ধুরা, আজ পর্যন্ত কোনো ভারতীয় সরকার জিডিপির 6% যা কোটারি কমিশন বলেছিল এডুকেশনে পারপাসে খরচ করার জন্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা উন্নয়নের জন্য, তা এখনো পর্যন্ত কেউ করতে পারেনি। তবে বর্তমান সরকার এই শিক্ষানীতির মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতের জিডিপির 6% এই শিক্ষানীতিতে ব্যবহার হবে। অর্থাৎ আমরা বলতেই পারি যে শিক্ষা ব্যবস্থার অর্থাৎ সরকারি শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত অভূতপূর্ণ উন্নয়ন হবে বলে আমরা আশা রাখছি। বন্ধুরা, আরও কিছু বিষয় রয়েছে, যেমন মিড ডে মিলের দায়িত্ব শিক্ষকদের দেওয়া হয়, সেই দায়িত্বগুলো কিন্তু শিক্ষকদের থেকে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ শিক্ষকদের সমস্ত দায়িত্ব থাকবে শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীর উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীর পড়াশোনার বিকাশের জন্যই তাদের দায়িত্বগুলো থাকবে। এই শিক্ষানীতিতে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা বাধ্যতামূলক করা হয়েছে।
এটি খুবই সুন্দর একটি নীতি, যা পূর্বে হয়তো 14 বছর পর্যন্ত ছিল, এটাকে বর্ধিত করে 18 বছর করা হয়েছে। প্রযুক্তিবিদ্যার উন্নয়নের কথা বলা হয়েছে, নীতিবোধের উন্নয়নের কথা বলা হয়েছে, সৃজনশীলতার উন্নয়নের কথা বলা হয়েছে, ছাত্রছাত্রীদের ভোকেশনাল ট্রেনিং ইন্টার্নশিপের মাধ্যমে তাদেরকে জীবিকা নির্ভর করার একটা খুব সুন্দর একটি প্রচেষ্টা এখানে করা হয়েছে। তবে বন্ধুরা, এই শিক্ষানীতির মাধ্যমে কিন্তু যে সমস্ত স্কুলগুলোতে মাধ্যমিক পর্যন্ত রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হবে। এতে কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থার এক অভূতপূর্ব উন্নয়ন হওয়ার একটা বিষয় রয়েছে। আমরা আশাবাদী এই শিক্ষানীতি যদি সঠিকভাবে রূপান্তরিত হয়, তাহলে আমাদের দেশ এবং ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আরো উন্নত হবে। সবশেষে বন্ধুরা, এই শিক্ষানীতি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়ে গিয়েছে। এখন প্রত্যেকটি স্টেটের ক্যাবিনেটে এই জাতীয় শিক্ষানীতি 2020 বিলটি পাস হবে এবং শিক্ষার প্রত্যেকটি স্তরে কিন্তু এই শিক্ষানীতি দ্বারা শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হবে। বন্ধুরা, এই সম্পূর্ণ শিক্ষানীতি সম্পর্কে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো কিছু সম্পর্কে যদি জানতে চান, তাহলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।